আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। নির্বাচনী ইস্যুতে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছে বিএনপি নেতারা। শুধু বিএনপি নির্বাচন চায়, জাপান সফরে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে তীব্র সমালোচনা করেন নেতারা। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়কের মতো একটি সরকার গঠনের দাবি জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর পৃথক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন বিএনপি নেতারা। সাকিবুর রহমানের রিপোর্টের বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পেশাজীবী পরিষদের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তার বক্তব্যে তীব্র ভাষায় বর্তমান উপদেষ্টা পরিষদের কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। বিতর্কিত উপদেষ্টাদের পরিষদ থেকে বাদ দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ, কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়। আমি তো বলছি কে নির্বাচন চায় না? যারা বিতর্কিত উপদেষ্টা তাদেরকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট্ট যদি পরিষদ করে উপদেষ্টা পরিষদ, তাহলে সেখানে মতামতের ছোট হলে মতামত কম থাকে। একই দিন মুক্তিযুদ্ধের দল আয়োজিত আরেক অনুষ্ঠানে অনেকটা খোলামেলাভাবেই উপদেষ্টা পরিষদের সমালোচনা করেন বিএনপির আরেক সিনিয়র নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। উপদেষ্টা পরিষদ ছাত্র সমাজকে ভুল পথে পরিচালিত করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আমাদেরকে আশাহত করেছেন, বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না। তাও বলেছেন বিদেশে লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছেন। দু তিনজন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রীর মর্যাদায়, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। নির্বাচন নিয়ে দুর্বিসন্ধি না করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে আগত বিএনপির অন্যান্য নেতারাও। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। মানবতাবিরোধী 5 অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। এই বিচারকে অতীতে প্রতিশোধ নয়, আগামী প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিজ্ঞা বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ বিষয়ে আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। ব্যাপক মাত্রায় দমন নিপীড়নের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারিত হয় জুলাই আগস্ট গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাজ, যা দেশের বিচারিক ইতিহাসে এক নতুন অধ্যায়। অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে প্রসিকিউশন। জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতাবিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5 অভিযোগে 135 পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অভিযোগ প্রমাণে 81 জনের সাক্ষ্য গ্রহণের কথা উল্লেখ করা হয়। আগামী প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতেই এ বিচার বলে জানান চিফ প্রসিকিউটর। যেই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে বলেও জানান তাজুল ইসলাম। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে যুক্ত করা হয়েছে। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সেই সঙ্গে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারে সিদ্ধান্ত ইসির উপর ছেড়ে দিয়েছে আদালত।
দীপ্তচন্দ্র পালকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন অরণ্য কফুর। নিবন্ধন নিয়ে ইসির সঙ্গে জামায়াতে ইসলামের দেন দরবার চলাকালে এক রিট আবেদনের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। সে রায়ের বিরুদ্ধে আপিল করলেও 12 বছরে কোনো অগ্রগতি হয়নি। 5 আগস্ট পট পরিবর্তনের পর রাজনৈতিক সব মামলার মতো জট খোলে জামায়াতের নিবন্ধন মামলারও। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ জামায়াতের আবেদন মঞ্জুর করে বাতিল করল হাইকোর্টের সেই রায়। আওয়ামী লীগ রাজনৈতিক হীন স্বার্থে আদালতকে ব্যবহার করে নিবন্ধন বাতিল করেছিল বলে দাবি করেন জামায়াতের আইনজীবী। আদালতের এ রায় গণতন্ত্র শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। এ রায়ে নিবন্ধন ফিরে পেলেও প্রতীক সংযুক্ত করা হয়নি বলে জানান ইসির আইনজীবী। দাঁড়িপাল্লা বিষয়টি 2016 সালে অন্য একটি বিষয়ের মধ্যে হয়েছিল, এটা এই মামলা আলোচিত হয়। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। আপিল বিভাগের রায়ের লিখিত কপি পেলে নির্বাচন কমিশন বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আপিল বিভাগের রায়ের পর হাইকোর্টের নিবন্ধন বাতিলের রায় ন্যায়ভ্রষ্ট ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেসবুক পোস্টে এ প্রতিক্রিয়ায় পূর্ণ অধিকার ফিরে পেতেও আশাবাদ জানান তিনি। অরণ্য গফুর, RTV, ঢাকা। 2020 সালের নির্বাচনের গেজেট অনুযায়ী আজই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদের শেষ দিন। 27 মার্চ হাইকোর্টের রায়ে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা হলেও তার শপথ হয়নি, বসতে পারেননি মেয়র পদে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। মূল ফটক সহ সব ভবনের তালা ঝুলিয়ে দেয়ায় বন্ধ ছিল সব ধরনের নাগরিক সেবা। গেল বৃহস্পতিবার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আপিল বিভাগ ইসিকে নির্দেশনা দেয়। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, এখনও আদালতের নির্দেশের কপি পায়নি ইসি, তাই কমিশন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থান। জাতীয় পার্টি আন্দোলনের আড়ালে আওয়ামী লীগ রাস্তায় নামলে তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার রাতে রংপুর নগরীর পায়রা চত্বরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের যে সাজা হবে তা জাতীয় পার্টিরও হওয়া উচিত। এ সময় মহানগর বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির ব্যানারে বা নামে আওয়ামী লীগ বা তাদের দোসররা আবার এভাবে রাস্তায় নামবে, এটা শুধু স্থানীয়ভাবে নয়, পুরো রংপুরের বা পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক। প্রতিটি ক্ষেত্রে নতুন বিনিয়োগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার ইতিহাসের অংশীদার হতে চীনা ব্যবসায়ীদের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এই আমন্ত্রণ জানান। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে দেশটির 100টি প্রতিষ্ঠানের প্রায় 250 প্রতিনিধি সম্মেলনে অংশ নেয়। When you talk about jute location at the heart of South Asia, our dynamic workforce, which positions Bangladesh as an ideal destination for investment. বাংলাদেশ বরাবরই বিদেশি বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান। তবে বিগত দশকে লাগামহীন দুর্নীতি
অনিয়ম, আমলাতন্ত্র সহ নানা কারণে প্রত্যাশিত মাত্রায় বিদেশি বিনিয়োগ হয়নি। আমি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে চীন বাংলাদেশের সহযোগী হবে বলেও আমি আশাবাদী। মহেশখালী মাতারবাড়ি প্রকল্পে $29 বিলিয়ন প্রয়োজন হবে, যার বড় আর্থিক সহায়তা জাপান থেকে পাওয়ার আশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, প্রধান উপদেষ্টা জাপানিদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান করেছেন, ভালো সাড়াও মিলেছে। এ সময় প্রধান উপদেষ্টার জাপান সফর সফল হওয়ার দাবি করেন প্রেস সচিব। মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন, সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাক্কলন করা হয়েছে যে $29 বিলিয়ন লাগবে। তো $29 বিলিয়ন আমরা মনে করছি যে একটা বড় অংশ, মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাবো। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে রেকর্ড পরিমাণ ঘাটতি আর নানা আন্দোলন সংগ্রামের মুহূর্তে 2025-26 অর্থবছরের জন্য কাল বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজেটে বৈষম্যমুক্ত ও কল্যাণমুখী দেশ গঠনের নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকার। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5.5%, মূল্যস্ফীতি 6.5%। তৌহিদুর রহমান জানাচ্ছেন এর বিস্তারিত। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে আসছে 2রা জুন টেলিভিশনের মাধ্যমে 2025-26 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জিডিপি প্রবৃদ্ধি নয়, এবার মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে এনে ব্যবসা ও কর্মসংস্থান বান্ধব করে মানুষের জীবনযাপনে স্বস্তি আনতে নীতি সহায়তা দেবে সরকার। সংকট মোকাবেলায় প্রয়োজনীয় খাতের বাইরে দেয়া হবে না বরাদ্দ। সামাজিক নিরাপত্তা, রাজস্ব শৃঙ্খলা ও বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টির তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা থাকবে বলেও আশা করছেন ব্যবসায়ীরা। আমাদের জনশক্তির 65% মানুষ কর্মক্ষম। যেমন পণ্য নিয়ে যাচ্ছি, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, পোশাক শিল্প, আমরা কিন্তু হিউম্যান রিসোর্সকে নিয়ে আমরা সারা পৃথিবীতে খেলার মতো পণ্য আমাদের হাতে আছে। স্কিল ডেভেলপমেন্টের উপর এই বাজেটে এই সংস্কারটা আনতে হবে। 7,90,000 কোটি টাকার সম্ভাব্য বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যেখানে রাজস্ব বিভাগের আয় 4,99,000 কোটি টাকা আর রাজস্ব বহির্ভূত আয় ও অনুদান 65,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে 1,44,000 কোটি টাকা। প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে আসবে 86,000 কোটি টাকা। তবে সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন 8,599 কোটি 71 লাখ টাকা যোগ হলে মোট এডিপির আকার দাঁড়াবে 2,38,599 কোটি টাকা। চলতি 2024-25 অর্থবছরে সংশোধিত এডিপি 2,16,000 কোটি টাকা। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ রাখা হবে এবারের বাজেটে। কাটছাটের মধ্যেও কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কিছুটা বরাদ্দ বাড়ানো হচ্ছে। আমরা চেষ্টা করব যে সাধারণ মানুষের কাছে যেটা আমরা যতটুকু করি, যেমন এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ছোট শিল্প, বড় শিল্প, এগুলো যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায়। আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। বাজেটে ঘাটতি 2,50,000 কোটি টাকা। ঘাটতি অর্থায়নে বিদেশি ঋণ নেওয়া হচ্ছে 1,40,000 কোটি টাকা। অভ্যন্তরীণ ব্যাংক এবং সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে 1,10,000 কোটি টাকা। অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রয়োজনীয় প্রকল্পগুলো এগিয়ে নিতে চায় সরকার।
পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৮,৯৭৩ কোটি টাকা, বিদ্যুৎ জ্বালানি খাতে ৩২,৩৯২ কোটি, শিক্ষায় ২৮,৫৫৭ কোটি, গৃহায়নে ২২,৭৭৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৮,১৪৮ কোটি টাকা। আর এই ৫ খাতেই এডিপির ৬৯.৯৩% বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে ৫.৫%, আর মূল্যস্ফীতির হার ৬.৫% প্রাক্কলন করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি একটি উৎপাদনমুখী তথা একটি কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়তে বাজেটে সার্বিক নীতি সহায়তা থাকবে বলছেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি উন্নয়নশীল বাংলাদেশের কাতারে পৌঁছার পর একটি উন্নত, সমৃদ্ধ এবং স্থিতিশীল বাংলাদেশ গড়তেও সার্বিক দিক নির্দেশনা থাকবে বলছেন পরিকল্পনা উপদেষ্টা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এদিকে বাজেটে ব্যবসা প্রতিবন্ধকতা দূর করতে নীতি সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ব্যক্তি করমুক্ত আয় সীমা ৩,৭৫,০০০ টাকা হবে বলেও জানান তিনি। ওনাদের যত বাধা আছে এগুলোকে কমিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, ইজি করা, আমরা ওইটি চেষ্টা করছি। আবার ওভারঅল তো আমাদের ট্যাক্স কালেকশনে বাড়াইতে হবে, সুতরাং কিছু কিছু জায়গায় তো সেদিকেই নজর আছে। নন ট্যারিফগুলোকে আমরা সহজ করে দিচ্ছি যতটা সম্ভব। নগদে অভিযান চালিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তার স্ত্রীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে অসঙ্গতি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ফলে তাদেরকে কাল দুদকে তলবের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সকালে গত 2 মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের বনানী অফিসে অভিযান চালায় দুদক। এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় দুদক। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।